গাজায় পুলিশের হেডকোয়ার্টারে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৯। ইসরায়েলি স্যাটেলাইটদের হুমকিতে দীর্ঘ অনিশ্চয়তার মাঝে দিন যাপন করছেন কুশরার অবরুদ্ধ পরিবার। ইরাক সফরে ইরানি পার্লামেন্ট স্পিকার গালিবাফ ইসরায়েলকে মানবজাতির শত্রু ঘোষণা দিয়ে নিরাপত্তা ঐক্যের আহ্বান। সিরিয়ায় পরমাণু সামগ্রী পরিদর্শন করলেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। দৃষ্টিহীনদের বিশ্ব দেখাবে এআই, ইজিপ্টের এক তরুণের যুগান্তকারী অ্যাপ আবিষ্কার। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাবিল হুসাইন। গাজা উপত্যকায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার গাজা সিটির মিউনিসিপাল পুলিশ হেডকোয়ার্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৯ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এছাড়া আগের দিন উপকূলীয় এলাকার একটি ক্যাফেতে হামলায় প্রাণ যায় আরও ৭ জনের। ট্রাম্পের বিশেষ প্রতিনিধির মধ্যপ্রাচ্য সফরের পরই ইসরায়েলের এমন আগ্রাসনে পুরো অঞ্চলে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজা সিটির জনবহুল মিউনিসিপ্যালিটি পার্ক সংলগ্ন পুলিশ কার্যালয়ে হঠাৎ ইসরায়েলি যুদ্ধবিমানের বিকট হামলা। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। স্বজনদের উদ্ধার ও আহতদের নিয়ে হাসপাতালে যেতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত ৯ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আমরা বিকট শব্দে জেগে উঠি। তারা শিশু, নারী ও বয়স্কদের হত্যা করছে, অথচ মুখে বলে যুদ্ধবিরতির কথা। অন্যদিকে আমরা প্রতিদিন আশায় থাকি কাল হয়তো পরিস্থিতি ভালো হবে, কিন্তু প্রতিদিনই শহীদের সংখ্যা কেবল বাড়ছেই। গতকাল তারা বন্দরে হামলা চালালো, আর আজ শিশুদের উপস্থিতিতে পৌর পার্কে হামলা চালালো। এই ঘটনার একদিন আগেই গাজা সিটির মাছ ধরার বন্দরের কাছে একটি উপকূলীয় ক্যাফেতে জোড়া ক্ষেপণাস্ত্র ফেলে ইসরায়েলি বিমান। এ হামলায় নিহত হন অন্তত ৭ জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত এক হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব নিয়ে মধ্যপ্রাচ্য সফর করেন তার বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের সাথে দুদিনের বৈঠক সত্ত্বেও শান্তি আলোচনায় আসেনি কোনো অগ্রগতি। কুশনারের সফর শেষ হতে না হতেই পরপর দুদিন ইসরায়েলের এই বেপরোয়া হামলায় আমেরিকার তথাকথিত শান্তি প্রচেষ্টা সম্পূর্ণ ভেস্তে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, গত বছরের অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ১,২০০-র বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। মিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের কুশরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মুখে পড়া প্যালেস্টিনিয়ান বাসিন্দাদের আতঙ্ক ও অনিশ্চয়তা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। অবরুদ্ধ পরিবারটির সদস্য প্যালেস্টিনিয়ান আমেরিকার লুই রিদি বাড়ি ফেরার পর দীর্ঘ বন্দি দশা থেকে বুধবার পরিবারটির শিশু ও নারী সদস্যরা প্রথমবার মুক্ত আকাশে বের হয়েছেন। কিন্তু IDF সেনা ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা চলে গেলে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে শঙ্কা পরিবারটির। অন্যদিকে এলাকাটি ঘিরে সামরিক কড়াকড়ি এবং অনবরত হুমকির মুখে সেখানকার অন্যান্য অধিবাসীরাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন। ওয়েস্ট ব্যাংকের কুশরা গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের কড়াকড়ির মধ্যে অবরুদ্ধ লুই রিদির পরিবার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর বুধবার প্রথম পরিবারটির নারী ও শিশু সদস্যদের বাড়ির বাইরে মুক্ত আকাশে ঘুরতে দেখা যায়। এদিন ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর টহল সদস্যদের সাথে বাড়ির চারপাশে ঘুরে দেখেন তারা। নিজেদের সম্পত্তি রক্ষা ও পরিবারের পাশে দাঁড়াতে দুদিন আগেই আমেরিকা থেকে বাড়ি ফিরেছেন পরিবারটির সদস্য প্যালেস্টিনিয়ান আমেরিকান লুই রিদি। বর্তমানে বাড়িটির পাশেই ছাউনি গেড়ে পাহারা দিচ্ছে IDF সেনারা, যার অদূরেই অবস্থান নিয়েছে ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের নজর সরে গেলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অবরুদ্ধ এই প্যালেস্টিনিয়ানের।
The international media lead আন্তর্জাতিক গণমাধ্যম আর সেনা সদস্যরা যখন চলে যাবে তখন আমাদের কি হবে? সেনা সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতেও গতকাল এক সেটেলার এসে আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। everybody is still here. Just happened yesterday. লুই রিদি বলেন, গণমাধ্যমের দৃষ্টি সরে গেলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন। আমেরিকার ওহাইও ছেড়ে স্বজনদের পাশে দাঁড়াতে এসে নিজেই এখন আটকে পড়েছেন বলে জানান এই প্যালেস্টিনিয়ান আমেরিকান। Yes, I did leave my আমেরিকায় আমার স্ত্রী সন্তানদের রেখে এবং ব্যবসা ফেলে এখানে এসেছি। এখানে এখনো অনেক অনিশ্চয়তা, কবে ফিরতে পারবো জানি না। আমেরিকান দূতাবাসের এক প্রতিনিধিকে আমি নিজেই সরাসরি জানিয়েছি, কিন্তু কখন কিভাবে আমাদের জন্য সহায়তা আসবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা I পাইনি। live hour by hour. I live day by day. প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংক জুড়ে জমি ও সম্পত্তি দখলের জন্য উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। গ্যাস, পানি, বিদ্যুৎ সহ সব ধরনের মানবিক প্রয়োজন পূরণের রাস্তা অবরুদ্ধ করে প্যালেস্টিনিয়ানদের বাড়ি ছাড়তে বাধ্য করে তারা। কুসরার এই পরিবারের সদস্যদের আমেরিকান নাগরিকত্ব থাকায় হয়তো পরিবারটি এখনও টিকে আছে, কিন্তু এই অবরুদ্ধ পরিস্থিতির শেষ পরিণতি কি তা এখনও কেউ জানে না। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইসরায়েলকে মানবজাতির শত্রু আখ্যায়িত করে আঞ্চলিক মুসলিম দেশগুলোকে নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিভাব। ইরান ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বুধবার বাগদাদ সফর করেন ইরানি এই শীর্ষ কূটনীতিক। বাগদাদ পৌঁছেই তিনি 2020 সালে আমেরিকান হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ঘালিভাব। 4 দিনের ইরাক সফরে শুরুতেই এদিন দেশটির প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাঘের ঘালিভাব। ইসরায়েলকে মানবজাতির জন্য হুমকি অভিহিত করে আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিভাভ। বুধবার দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাগদাদ সফর যান ইরানি এই শীর্ষ কূটনীতিক। সফরের শুরুতেই 2020 সালে আমেরিকান ড্রোন হামলায় নিহত ইরানি কমান্ডার কাসেম সোলেমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি। ইরানি স্পিকার এ সময় বলেন, ইহুদিবাদী ইসরায়েল পুরো মানবজাতির শত্রু। তিনি জায়নবাদী হুমকি মোকাবিলায় আঞ্চলিক মুসলিম দেশগুলোকে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। আজ জায়নবাদীদের কুৎসিত চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত। ইসরায়েল এখন পুরো মানবজাতির শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং আঞ্চলিক ইসলামী দেশগুলোর মধ্যে গভীর নিরাপত্তা সম্পর্ক থাকা প্রয়োজন, যা অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে টেকসই হয়ে উঠতে পারে। প্রয়াত 2 কমান্ডারের স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়ে গালিবাফ বলেন, এই যোদ্ধারা সত্য ও মিথ্যার মুখোমুখি লড়াইয়ের প্রতীক। তিনি কথিত প্রতিরোধ ফ্রন্ট বা প্রক্সি যোদ্ধাদের কার্যক্রম অব্যাহত রাখার ও সমর্থন দেওয়ার ইঙ্গিত দেন। পরে ইরাকের প্রেসিডেন্ট নিজার আহমেদির সাথে বৈঠকে অংশ নেন গালিবাফ। বৈঠকে আঞ্চলিক সংকট নিরসনে ইরানকে সমর্থন ও কূটনৈতিক যোগাযোগের ওপর জোর দেন ইরাকি প্রেসিডেন্ট। পরে ইরাকি পার্লামেন্টের স্পিকার হাইবাত আল হালবসির সাথে বৈঠক করেন ইরানি স্পিকার বাঘের ঘালিভাভ। এ সময় হরমুজ প্রণালী দিয়ে ইরাকের জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে ইরানকে বিশেষ বিবেচনার আহ্বান জানান ইরাকি স্পিকার হালবসি। পরে দেশটির প্রধানমন্ত্রী আলী আল জায়েদির সাথেও পৃথক বৈঠকে মিলিত হন ইরানি স্পিকার। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। সিরিয়ায় সাবেক বাশার সরকারের আমলের পারমাণবিক উপাদানের কেন্দ্র পরিদর্শন করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় দেইর এজ জোর প্রদেশে এই পরিদর্শন শেষে দামাস্কাসে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানির সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন গ্রোসি। এ সময় সিরিয়ান পররাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রকাশিত একটি স্থান থেকে এসব পারমাণবিক উপাদান পাওয়া গেছে। এ বিষয়ে পরমাণু শক্তি সংস্থাকে আগেই আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। 2007 সালে ইসরায়েল সিরিয়ার একটি পারমাণবিক চুল্লিতে হামলা চালালেও দেশটিতে সচল কোনো পারমাণবিক অস্ত্রের মজুদ ছিল না। একটি অপ্রকাশিত এলাকায় পারমাণবিক উপাদানের অস্তিত্বের বিষয়টি আমরা স্বেচ্ছায় প্রকাশ করেছি।
এসব উপাদানে কোনো ঝুঁকি নেই। এগুলো জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে সিরিয়ার নিজস্ব জিম্মায় থাকবে। একই সাথে জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক দায়বদ্ধতা বজায় রেখে পরমাণু শক্তিকে বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার ক্ষেত্রে সিরিয়া তার আইনগত ও সার্বভৌম অধিকার প্রয়োগ করবে। দৃষ্টিশক্তি হারানোর চরম হতাশা থেকে ঘুরে দাঁড়িয়ে এআই ভিত্তিক নতুন দিগন্ত উন্মোচন করেছেন এক ইজিপশিয়ান তরুণ। নিজের দৃষ্টিহীনতাকে পেছনে ফেলে উদ্ভাবন করেছেন স্ক্রাইব মি নামের একটি বিশেষ অ্যাপ, যা স্মার্টফোন ও স্মার্ট গ্লাসের মাধ্যমে অন্ধ মানুষদের আশপাশের জগৎকে শব্দে ফুটিয়ে তোলে। হাজার হাজার দৃষ্টিহীন মানুষ এখন এই অ্যাপ দিয়ে নিজেদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে পথ চলার অভিজ্ঞতা বদলে ফেলছেন। ইজিপ্টের ২০ বছর বয়সী তরুণ মার্ক মোরাদ ২০১৮ সালে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করেই দৃষ্টিশক্তি কমতে শুরু করে তার। চোখের স্নায়ুর এক বিরল রোগে আক্রান্ত হয়ে মাত্র কয়েক বছরের মধ্যে শতভাগ দৃষ্টিশক্তি হারান মার্ক এবং তার ছোট বোন কারেন মোরাদ। কিন্তু এই অন্ধত্ব থমকে দিতে পারেনি তাদের স্বপ্নকে। পড়াশোনার প্রয়োজনে, বিশেষ করে পদার্থ ও রসায়নের চিত্র, ডায়াগ্রাম কিংবা লেখা পড়তে সমস্যায় পড়ে ইউটিউব থেকে নিজেই কোডিং শেখা শুরু করেন মার্ক। সেই প্রচেষ্টা থেকেই জন্ম নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাপ স্ক্রাইব মি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে হাঁটতাম তখন চারপাশের অনেক কিছুই জানতে পারতাম না, কিন্তু স্ক্রাইব মি ব্যবহারের পর অ্যাপটি একদিন আমাকে জানালো আমি একটি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। এই ক্যাম্পাসে এতদিন ধরে থেকেও আমি জানতামই না যে দুই ভবনের মাঝে এমন একটি ব্রিজ আছে, কিংবা চারপাশে তালগাছ রয়েছে। দৃষ্টিহীন যে কারো জন্যই এটি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। প্রাথমিকভাবে কেবল ফাইল পড়ে শোনানোর কাজ করলেও স্ক্রাইব মি এখন আরও অনেক বেশি সমৃদ্ধ। স্মার্টফোনের ক্যামেরা কিংবা বিশেষ মেটাগ্লাসের সাহায্যে ব্যবহারকারী হেঁটে চলার সময় আশেপাশের যে কোনো বস্তু, গাড়ি, এমনকি প্রকৃতির বিশদ বিবরণ রিয়েল টাইমে শুনতে পারেন। যখন প্রথমবার মেটা গ্লাসে অ্যাপটি সফলভাবে যুক্ত হলো, আমি আনন্দে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটি আমার জন্য ঐতিহাসিক মুহূর্ত, কারণ রাস্তায় চলাচলের সময় হাতে মোবাইল ধরে রাখার ঝক্কি আর নেই। চোখের চশমা থেকেই সবকিছুর বাস্তব বিবরণ পাওয়া যাচ্ছে, যেন সাথে একজন মানুষ সবসময় আছে যে আপনাকে চারপাশের দৃশ্য দেখে বর্ণনা দিচ্ছে। মেটা চশমার সাথে যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের হাতের ব্যবহার করতে হয় না, ফলে তারা স্বাচ্ছন্দ্যে কোনো ধরনের সাহায্য ছাড়াই সাদা ছড়ি হাতে নিয়ে চলাচল করতে পারেন। আরবি সহ বিশ্বের প্রায় ২০টি ভাষায় কাজ করে এই অ্যাপটি। চশমাটা পরে যখন স্ক্রাইব মি অ্যাপ চালু করলাম, তখন এটি আমার চারপাশের সব প্রাণীর বিশদ রূপ, তাদের গায়ের রং, কোনটা কি করছে, কে কোথায় আছে, সব স্পষ্ট বর্ণনা দেওয়া শুরু করলো। আমার জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। মনে হয়েছিল আমি যেন সত্যিই সবাইকে দেখতে পাচ্ছি। সম্প্রতি কেনিয়া সফরে গিয়ে মেটা চশমা ও স্ক্রাইব মি অ্যাপ ব্যবহার করে সাফারি পার্কে বন্যপ্রাণীর বিবরণ উপভোগ করেন মার্কের 16 বছর বয়সী ছোট বোন কারেন। অ্যাপের নিখুঁত বর্ণনা তাকে নতুন করে পৃথিবীটা দেখার অনুভূতি এনে দেয়। 4 বছর আগেও যদি কেউ আমাকে বলতো যে আমার ছেলে মেয়ে আজ এই পর্যায়ে আসবে, তবে আমি হয়তো হেসে উড়িয়ে দিতাম, বিশ্বাসই করতাম না। কিন্তু মানুষের স্বপ্ন দিন দিন বড় হয়। আমাদের পরিবার এখন আর অসম্ভব বলে কিছু বিশ্বাস করে না। বিশ্বের 140টিরও বেশি দেশের হাজার হাজার দৃষ্টিহীন মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন। অদম্য ইচ্ছা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে শারীরিক অক্ষমতাকে জয় করে বিশ্বজুড়ে অন্ধ মানুষের জন্য এক নতুন আশার প্রদীপ জ্বেলেছেন এই ইজিপশিয়ান তরুণ। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।